এই শহরের সবগুলো মানুষ কেমন যেন আলসে হয়ে গেছে। এই যে শুনছেন, কেউ জেগে আছেন? কি হলো, কথা বলছেন না কেন? কি ভাবছেন আমি মাতাল হয়ে প্রলাপ বকছি? না, আমি আসলে মফস্বলের বারান্দাগুলোতে মৃত্যু খুঁজছি, অসুখে নয়, অপঘাতে। এক গ্লাস রক্ত সিলিং এ ঝুলে থাক, অথবা এক ছটাক মগজ লেগে থাক দেয়ালে, কিংবা নীল রঙে ঢেকে যাক শরীর কোন এক শিল্পীর শিল্পকর্মের মতো। বুঝলেন, ওরা সত্যি বেঁচে যাবে। মৃত্যু কখনো ওদের আর গ্রাস করতে পারবে না। ওদের কখনো হৃদয় ভাঙবে না, তাদের স্বপ্ন ভাঙবে না। আর যদি ভাঙেও, কে দেখবে? ওরা সত্যি বড্ড বেঁচে যাবে। কি এক মহা যন্ত্রণা! এত এত চিৎকার বুকের মাঝে জমে কি লাভ? সব কানে বাজছে। মনে হচ্ছে যেন মাথার খুলিটা উলট পালট করলেই শান্তি পাবো। এই অন্ধকার গলিতে হাঁটতে হাঁটতে যেন
প্রতিটা বাড়ির দরজার সামনে গিয়ে বলতে ইচ্ছে করে, শুনছেন, কেউ কি জেগে আছেন? হ্যাঁ, কিভাবে মরবেন? এক গ্লাস রক্তে, নাকি এক ছটাক মগজে, কিংবা নীল রঙে রাঙিয়ে? সাউয়ার জীবন, রাইতেও শান্তি নাই। সারাদিন রিক্সা চালাই আর রাইতে নেশা রেগুলারের তাপালিংয়ে ঘুমানোর জন্য নাই। এ ভাই এই আপনাকে ঘর বাড়ি নাই, এই আমগোটা ঘর বাড়ি নাই, এখানে পড়ে থাকি। রং তামাশা মারান না মাছ রাইতে? রং তামাশা পেয়েছি, কেউ কিন্তু খেলার বসে কথা বলা যাবে। ভাই, আপনার জীবনের কোনো ইচ্ছে বা আশা নেই? বলুন না। ভাইজান, মাছ রাইতে বালের পেঁচাল পারেন না তো? সারাদিনে দুইটা কল আর বন খাইয়ে পেট চাপা শুয়ে আছি, আর আপনি আমার জীবনের উদ্দেশ্য কি? মস্কারি মারার মিয়া? না না, মস্কারি কেন হতে যাবে, বলুন না। ভাই এই সরেন তো, সরেন এখান থেকে, শুইতে দেন আমারে। বুঝতে পারছি আপনি রাগ করছেন, বুঝতে পারছি আপনি বিরক্ত হচ্ছেন, কিন্তু এই প্রশ্নের উত্তর না জেনে আমি সরতে পারছি না। বলুন না, কি হলো, এখনো বলবেন না? এই আপনাকে বড় লোকগুলার এক সমস্যা, নিজে ছাড়া কাউরে তো মানুষ মনে হয় না। আমরা তো ওই নালা দিয়ে ভাইসে আইছি, আপনাকে মন মর্জি মতো চললে শান্তি, নাইলে অশান্তি। আপনার কেন মনে হলো যে আমি বড় লোক? বড় লোক না হইলে এই মাঝ রাইতে কেউ এসে মানুষের ইচ্ছা জিগায় না। আচ্ছা, আপনি কি সিগারেট খাবেন? এবারও বলবেন না? ভাই, গরিব মানুষের নির্দিষ্ট কোনো আশা ইচ্ছা থাউনের কাম নাই। যখন যেটা দরকার হইব, এটাই ইচ্ছা, এটাই আশা। মানে? মানে ভাই, এখন আমার এক প্লেট ভাত খাইবার ইচ্ছা করছে, সাথে একটু আলু ভর্তা, 2 চামচ চাই। শুধু এইটুকুই? এই আপনাকে বড় লোকগুলোর এক সমস্যা, আপনাকে ইচ্ছাগুলো নিচ্ছা, আমগো ইচ্ছাগুলো শুনে আপনার নাক শিক্ষা নিয়ে হয়ে গেছে। না না, এটা না, এক প্লেট ভাতের ইচ্ছা হতেই পারে, কিন্তু এটা তো সাময়িক। আপনার যদি এখন পেট ভরা থাকতো তাহলে নিশ্চয়ই ইচ্ছে হতো না। ভাই, আমার খুব খিদা লাগছে, ভাত খাবার ইচ্ছা করছে, আপনার এসব সাময়িক টাইমে আমি বুঝি না। আপনিও বেঁচে গেছেন। কি কইলেন? বাইসা গেছি? হ্যাঁ, বেঁচে গেছেন। এই যে বর্তমানটা নিয়ে জীবনটা পার করে দিচ্ছেন, বড় কোনো আশা নেই, ইচ্ছে নেই, সুতরাং কোনো দুঃখও নেই। ভাইজান, কোনটারে বাঁচান কোন আপনি? খালি পেটে থাকা নাকি বিছনা হুইয়া থাকা? ভাই, আপনার ঘর দোর নাই? মাছ যাইতে বসে বসে পেঁচাল পারেন কেন? বাড়ি যান না কেন? বাড়ি আছে, তবে মানুষ নেই। নাই মানে? বাড়ি মানে তো ওই বাবা মা ভাই বোন, আমার কেউ নেই। তো বুঝবার পারছি, তার মানে আপনি এতিম। হ্যাঁ, এতিম। তবে এই না থাকার জীবনেও কেউ একজন ছিল, আমার বন্ধু মীরা, একটা দস্যু মেয়ে। সারাদিন হইচই, আড্ডা, খুনছুটিতে মেতে থাকতাম দুজনে। এমন কোনো দিন নেই আমাদের দেখা হতো না। কি এক দারুণ সময়।
ক্লাস শেষে বাড়ি ফিরতে গিয়ে কোনো এক আম গাছে ঢিল মারা থেকে শুরু করে অপরিচিত লোকের বাড়ির দরজায় কলিং বেল বাজিয়ে দৌড় দেওয়া পর্যন্ত সমস্ত অপকর্মের সঙ্গী ছিল আমার বন্ধু নীরা। অথচ নীরাও কথা রাখি, কথা রাখে নাই মানে? চলে গেছে কইছিই লাগে যেখান থেকে আর কেউ কখনোই ফিরে আসে না। ভাইজান, এই আরেকটা সিগারেট হবে ভাইজান? জানেন, আমার জীবনটাও না সিগারেটের মতো মনে হয়। এত কিছু থাকতে আপনার সিগারেটের মতো মনে হইব? এই যে এত দ্রুত জীবন ছাই হয়ে নিঃশেষ হয়ে যায় প্রতি চুমুতে। তাইলে ভাইজান খাবার দরকার নাই, আমরা দিয়ে দে। ভাইজান, তবে আমার জীবনটারে কখনো সিগারেটের মতো মনে হয়নি। কি মনে হয় আপনার? আমার মনে হয় আমি মানুষ না, আমি একটা ভোদরের জীবন কাটাইতেছি। ভোদর? ভোদর কেন? বুঝলেন ভাইজান, মেলা দুঃখ কষ্ট লইয়া বড় হইতেছে, বুকের মধ্যে মস্তক সমান দুঃখ লইয়া সারাদিন দুঃখের সাগরে হাবুডুবু, বারবার ডুবি আর ভোদরের মতো নিঃশ্বাস লইবার লাগা ভোস করে ভাইসা উঠি। এই ভাইসা উঠার মধ্যে যতটুক শ্বাস লইবার পারি তারই মনে হয় জীবন। শ্বাস লইবার সময় যতটুক মনে হয় ততটুক মনে হয় বাইসা আছি, মরি নাই এখনো। কারো মুখ ফুটে কইবার পারি না আমার একটু বাঁচাই, বাঁচাইবেন আমারে? কে বাঁচাইবো আমারে? কেডাই কইলো আমি মানুষ? আমি তো একটা ভূদর, মানুষ তো ওই সাহেব পাড়ার হকলে। আমার মাঝে মধ্যে মনে হয় এই হালারা আমগো হকের নিঃশ্বাস গিলা খাইয়া মানুষ হইয়া বসে আছি। স্যাপ বেরোয় আমার, আমি ভোদর হইয়া এই মানুষগুলা ছায়া দেখলে স্যাপ পেলি। আপনার কথা শুনে আমারও নিজেকে মানুষ মনে হচ্ছে। মনে হচ্ছে আমি একটা ভূদর। আপনি ভোদর হইলেও বড় লোক ভোদর, আর আমি হইলাম গরিব ভোদর। আচ্ছা, আপনাকে একটা কথা বলি। কোন? হ্যাঁ, কথা তো কইতাছেন। এই যে আপনি এই এত কষ্ট বুকের মধ্যে পুষে রেখেছেন, কখনো মরে যেতে ইচ্ছে করেনি? মরণ? তাও আবার ইচ্ছা। এই বাঁচবার লাগে গ্যারান ছাড়লাম, ভাবছিলাম এই শহরে আইসা মানুষের মতো বাঁচি, কিন্তু এই বড় লোকগুলোর বাদ দিল কি ভাইজান? এটারে অন্তত বাঁচন পাই না। তবে আমার খুব ইচ্ছে করে, জানেন, প্রতিদিনই মনে হয় যে আজই সর্বশেষ দিন। কিন্তু কাপুরুষটা আর যাই করুক আত্মহত্যা করতে পারে না। প্রতিদিন একটা আশা নিয়ে বেঁচে থাকি, জানেন। কি আশা? আমি নিত্যদিন বেঁচে থাকি একটা সুন্দর আগামীর জন্য, ঠিক আমার মনের মতো। হয়তো আইবো একদিন, উপরে একজন আছেন, তার কাছে চান, তিনি আপনার মনের ইচ্ছে পূরণ করবারও পারে। চাইলে যদি সব ইচ্ছে পূরণ হতো। এই দেখুন, এতক্ষণ ধরে কথা বলছি, আপনার নামই জানা হলো না। আপনার নাম কি? গরিব মানুষের নাম জানা কাম কি? গরিব মানুষের নাম জানানোর নয়। তাও বলুন না, সবকিছু তো হিসাব করলে চলবে? আমার নাম কলিম মিয়া, মানুষ আমারে কলিম মিয়া কইয়া ডাকে। আপনার যা ইচ্ছা হয় ডাকেন, কিছু মনে করুন না। আমি অরিন্দম, মাস্টার শেষ করা বেকার। বেকার বলে আপনার মরণের স্বাদ জাগে, কাম কাজ নাই তো। কামের মাথা হলো শতানের গুদাম ঘর, আর আপনার মাথাও শয়তানের গুদাম ঘর। কলিম ভাই, আপনি মানুষটা বদমেজাজি হলেও মজার আছেন। তা আপনার সম্পর্কে বলুন না, বাড়িতে কে কে আছে? বাড়িতে বউ আছে আর 9 বছরের একটা মাইয়া। বাহ, বেশ তো।
তা মেয়ে কোন ক্লাসে পড়ে? ভাই, মাইয়ারা যদি স্কুলে পড়াইতে পারতাম তাহলে কি আমি রাস্তার মধ্যে হইয়ে থাকি? তাই বলে মেয়েকে অশিক্ষিত রাখবেন সারা জীবন? শিক্ষিত অশিক্ষিত রাখা হলো আপনাকেও কাজ, আর আমগো চিন্তা হইলো পাতে যাতে 2 বেলা ভাত থাকে। আর আপনি এত লেখাপড়া করে কি করছেন? ঠিকই তো বেকার, কি লাভ হইলো? লাভ হয়তো আছে, এই যে ওই জ্ঞান অর্জন। আপনাকেও জ্ঞান আপনাকেও কাছেই রাখেন। এই জ্ঞান ধুইয়া যদি পানি খাইয়া যদি আর কিছু না খাওয়ান লাগতো তাহলে তো হইতোই। কলিম ভাই, আপনি মাঝে মাঝে এমন কথা বলেন যে রাগে গায়ে আগুন ধরে যায়, কিন্তু এই বিষয়টা লজিক্যাল হওয়ার কারণে কিছু বলতে পারছি না। তাছাড়া আমার ধৈর্য শক্তিও ভালো। তাহলে ধৈর্য ধরেন, আবার এত ধৈর্য নাই। পেটের মধ্যে ভাত না থাকলে আবার মাথা আরো বিগড়াইয়া যায়, কারে কি কই আবার বুঝতে হয়। তবে ভাইজান, হ্যাঁ, আমার আর আপনার মধ্যে একটা মিল আছে। যেমন? যেমন ধরেন আপনার বাড়ি আছে, মানুষজন নাই, আর আমার মানুষ থাকা সত্ত্বেও আমি দেখতে পারিনি। কেন? 2-1 দিনের জন্য বাড়ি থেকে ঘুরে আসতে পারেন। বাড়ি? কোন মুখে যাবো বাড়ি? কেমনে যাবো? বাড়ি থেকে বেরোনোর সময় কি এক আশা দিয়েছিলাম, কিন্তু কোন মুখে যাবো? গত 4 মাস কোনো টাকা পাঠাতে পারিনি, কেমনে পাঠাবো? নিজেই তো চলবার পারি না। খিদার জ্বালায় মনে হয় এই দালাল গুলা আর ইমারত গুলা চাবাইয়া চাবাইয়া খাই। মাঝে মধ্যে নিজেরই খুব একটা লাগে ভাই, মনে হয় আল্লাহ কোনো শাস্তি দিতেছে। একা একা আমারও লাগে। আসলে কি জানেন, সবারই জীবনে কোনো না কোনো এক সময় একা লাগে, কারো বেশি, কারো কম। আমার হয়তো একটু বেশি। একা লাগলে ওই চারপাশের শূন্যতা আমাকে ঘিরে ধরে। আমি 2 হাত পা ছড়িয়ে দিই, বিছানায় হাঁসফাঁস করতে থাকি। বুকের মাঝে এত এত শূন্যতা যে আমি আর দাঁড়িয়ে থাকতে পারি না। মনে হয় কিছু একটা যেন নেই। এই মেয়ের উত্তরও নেই, জানেন? যদি এই মেয়ের উত্তর খুঁজে পাওয়া যেত, তাহলে আমি ওই জানালার কপাট খুলে শূন্য থেকে আসতে দিতাম না। প্রতিবার আমি দূর দূর করে তাড়িয়ে দিতাম। এসব মনে হলেই না আমার শৈশবের কথা মনে পড়ে। আমার বাবা মা, ভাই বোন, ডিম, আলু ভর্তা, ডাল, সকালে স্কুল, হোমওয়ার্ক, বিকেলে ঘুরে ওড়ানো, বন্ধুদের সাথে সাতচারা, আর রাতে ঘুম চোখে আস্ত একটা প্যারাগ্রাফ মুখস্থ করা। আর প্যারাগ্রাফ মুখস্থ করতে করতে টিচারের 14 গোষ্ঠী উদ্ধার করতাম। এরপর একটা শান্তির ঘুম, যে ঘুমে শূন্যতা এসে আমার বুক ভারী করতো না, যে ঘুমে আমি মায়ের পিঠে পিঠ লাগিয়ে শুয়ে থাকতাম, যাতে কোনো ওই ভূত এসে আমাকে পেছন থেকে খামচে দিতে না পারে। জানেন কলিম ভাই, আমি যখন ওই 8ম শ্রেণীতে পড়তাম, তখন মা আমাকে কোলে নিয়ে বসে থাকতো বারান্দায়। আমার খুবই লজ্জা লাগতো, কেউ কেউ এসে যদি আমাকে দেখে ফেলে। কিন্তু এখন লজ্জা করে না। এখন আমার খুব ইচ্ছে করে মায়ের কোলে শুয়ে থাকতে, খুব ইচ্ছে করে আমার। কিন্তু বড় কথা কি জানেন, ওই আমার কোলে নেওয়ার মানুষটাই আর নেই।
আমি না খুব একা হয়ে যাই, একা লাগে আমার। 100টা মানুষের মধ্যে আমি আমি কেমন যেন একা হয়ে যাই। আমার আমার বাবাকে খুব বলতে ইচ্ছে করে, খুব বলতে ইচ্ছে করে বাবাকে যে, বাবা আপনি আপনি কবে বিদেশ থেকে আসবেন। কিন্তু আমি না আর ফোন দিতে পারি না। কিভাবে দেব? ফোন দিলে ওই পাশ থেকে ফোনটা কখনোই আর রিসিভ হবে না। আপনি অনেক ভারী কথা কোন ভাই, মাথার উপর দিয়ে যায়। তবে ভাইজান এটা বুঝতে পারছি আপনার মনে অনেক কষ্ট। দোয়া করেন ভাইজান, দোয়া করেন, আল্লাহ মানে। ভাইজান অনেক রাত হয়েছে ভাই, পুলিশ টুলিশ আইলে আবার ঝামেলায় পড়বে। হালাগত কোনো কাম নাই, সামনে পড়লে ঝামেলায় করে। আর অনেক রাত হয়েছে, আমি একটু ঘুমাই, সকালে আবার কামলা দেওয়ানো লাগে বারের মাঝে। অনেক রাত? ও আপনি কি ঘুমাবেন? চোখ বুঝা এখন ভাই, খালি পেটে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ, আপনি কোনো বিরক্ত করবেন না। তা করছেন, অত খারাপ লাগে না। মনে হইলো মেলা দিন পর মন খুলে কথা কইছি। তাহলে তো ভালোই হলো, অন্তত মুড তো হালকা হলো আপনার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ, আবার কোনোদিন যদি আসি, তারপরে যদি দেখা হয়, তাহলে কথা বলতে গেলে বিরক্ত হবে না তো?
জানলাটা খুললে যদি আকাশ দেখা যেত, আজ আমি আকাশের সাথে দু এক ছত্র কথা বলতাম। আমার আকাশের সাথে কথা বলার আগ্রহ এ জীবনের ফুরোবে না। এখনো রাত হলে পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশের সাথে কথা বলতে ইচ্ছে করে, চিৎকার করে বলতে ইচ্ছে করে, শুনছ, ভালো আছো তো আজকাল? এক সিন্ধু কথা জমিয়ে রাখি, কোনো একদিন সময় হলে বলবো বলে। সে সময়টুকু আমার আর হয়ে ওঠে না। আমার আকাশ ভালো লাগার কারণ এখনো খুঁজে পেলাম না। আচ্ছা, কেন আমার আকাশ ভালো লাগে? নীল বলে, অসীম বলে, নাকি একা বলে? বোধহয় একা বলে। আমার মতন এত আপনজন থাকার পরেও সে একা। আমার মতনই নিজের চক্রে সবকিছু আঁকড়ে ধরে থাকতে চায়, নিজেকে ভালোবাসতে চায়, অথচ কখনো কারো একার হয় না। সে সবার, এমনকি বোধ হয় নিজেরও না। আকাশ বিষয়টা কখনো আমার বোধগম্য হয় না। যে মেঘগুলোকে ভালোবেসে নিজের বুকে ধারণ করে রাখে, সেই মেঘই একসময় অন্ধকারে ঢেকে দেয়। রোজ রাতে মৃত্যু আসে জানালায়। আমার আবার ওই যুদ্ধ যুদ্ধ খেলার খুব স্বভাব। নিউরনে অস্ত্রের গর্জন, লুটপাট শহর, বিভৎস চারপাশ। কি অসহ্য অস্থিতিশীল মগজে। এমন নয় যে প্রতিবার একজনই জিতবে, হুট করে একদিন হেরে যেতে হয়। শেষ বলে একটি শব্দ থেকে যায়, সেই শেষের জন্যেই আমি নিজেকে নিজে গলা চিপে মেরে ফেলা মানুষ। প্রতি রাতে চিৎকার করে উঠে অসহ্য যন্ত্রণায়, বলে উঠি, বাঁচাও, বাঁচাও। কে বাঁচাবে আমায়?